আইনে কোনো গ্যাস নাই। এখন যে আসবে এর কোনো শিউর নাই। অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, টিমটিম আগুনে রান্নায়ও হিমশিম দশা, কারিগরি ত্রুটিতে সরবরাহ কম, 3 দিনের সমাধানের আশা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 9,000 কোটি টাকা, একনেকে 8 প্রকল্প অনুমোদন, বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আগামী বছরের শুরুতেই হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। ভোট হবে নিরপেক্ষ, চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানোর পরিকল্পনা। হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু, 4 মাসে প্রাণহানি ছাড়ালো 800, নতুন ভর্তি 1000-এর বেশি। বিশ্বে আক্রান্তের তালিকায় শীর্ষে বাংলাদেশ। এবং ইন্টারনেট ও মেট্রো বন্ধ করেও নয়াদিল্লিতে থামানো যাচ্ছে না ককরোচ পার্টির বিক্ষোভ, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত চলবে আন্দোলন, আলোচনায় রাজি মোদী সরকার। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট, ভোগান্তিতে সব শ্রেণীর গ্রাহক, টান পড়েছে অনেকের জীবিকায়, কমছে শিল্প কারখানার উৎপাদন। জ্বালানি বিভাগ বলছে কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। 2-3 দিনের মধ্যে কেটে যাবে এই পরিস্থিতি, আরও জানাচ্ছেন ফারুক ভুইয়া রবিন। আবারও বেড়েছে সংকটের তীব্রতা, গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিউর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদের জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমুক। তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা, সিরিয়াল দিতেই আমার 1 টাকার গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালায়। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের, কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের, আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। জ্বালানি বিভাগ বলছে কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ কমায় বেড়েছে গ্যাস সংকট। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এদিকে জ্বালানি তেল নিয়ে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর প্রেক্ষাপটে সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে বেসরকারি খাতে ছাড়তে চায় সরকার, এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি আমদানি করতে গিয়ে বিপুল পরিমাণ ব্যয় বাড়ছে। তবে সবাইকে আশ্বস্ত করে জ্বালানি মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় হাল ছাড়ছে না সরকার। দেশে দিন দিন বাড়ছে জ্বালানির চাহিদা, বিপরীতে উদ্বেগজনক হারে কমছে সরবরাহ। সংকটময় পরিস্থিতিতে ব্যাহত শিল্প উৎপাদন, বিরূপ প্রভাব কর্মসংস্থান ও অর্থনীতিতে। জ্বালানি খাতের এমন বাস্তবতায় রাজধানীতে আয়োজিত হলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক পলিসি কনক্লেভ। এতে শিল্প উদ্যোক্তারা বলেন, তীব্র জ্বালানি সংকটে তৈরি হয়েছে খেলাপি হওয়ার শঙ্কা। গ্যাস শর্টেজ, ভোল্টেজ ফ্লাকচুয়েশন, আনপ্ল্যান্ড পাওয়ার ইন্টারাপশন, এইসব কারণে প্রোডাকশনের ডিসরাপশন হয়। অল দিস বাল্ক এনার্জি টু ড্রাইভ আওয়ার ইকোনমি, উইদাউট দিস ইকোনমি চলবে না। ব্যবসা বাণিজ্য সহজীকরণের চেয়ে
আরো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, আমদানি নির্ভরতার পাশাপাশি এ খাতের বড় হুমকি দুর্নীতি ও নীতিগত পরিকল্পনায় ঘাটতি। দুর্নীতির কারণে এটা আসলে আজকে আমরা বহু ধরনের ভোগান্তির মধ্যে আছি। ফুয়েল মিক্স করে একটা নীতিমালা করতে হবে, যেটা রাজনৈতিক ঐক্যমতে দরকার আছে। আমরা চাই না সরকার পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে জ্বালানি, তবে সংকটে হাল না ছাড়ার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। এখন আমি আদার সোর্সে যাই এবং আমি যখন হরমুজকে অ্যাভয়েড করতে চাই, প্রাইস অনেক উপরে চলে যায়। আমাদেরকে ভেরি হাই প্রাইসে এলএনজি কিনতে হয়েছে। আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারীকরণ নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন মন্ত্রী। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে, আপনার গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হ্যাড। এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের প্রপোজাল থেকে প্রপোজাল আমাকে দেন। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সেপ্টেম্বরের মধ্যে দরপত্র ডাকা হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সব পক্ষের সহযোগিতায় বর্তমান মেয়াদি 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 14,041 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় 9,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ডলারের দাম সমন্বয়ে নতুন সংযোজন সহ বেশ কিছু কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। এদিকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2017 সালে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। যোগাযোগ অবকাঠামোটির 80% কাজ শেষ হলেও দ্বিতীয়বার সংশোধনী এনে প্রায় 9,500 কোটি টাকার বরাদ্দ বাড়ল। এতে সেতু কর্তৃপক্ষের এই প্রকল্পটির সবশেষ ব্যয় দাঁড়ালো প্রায় 27,045 কোটি টাকা। বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থবছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। 14,041 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 8টি প্রকল্প। প্রায় 3.5 ঘন্টা ব্যাপী এ বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। জানান, সভায় মোট 9টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বলেন, ডলারের দাম সমন্বয় সহ বেশ কিছু কারণে আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয় বেড়েছে। মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। তো সেই অঙ্গ সংযোজনের ফলে খরচের একটা বৃদ্ধি আছে, আর কিছু ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্প বাস্তবায়নে যৌক্তিক সময় নির্ধারণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্প শুরু করতেই কার্যাদেশ পেতেই 2 বছর সময় লেগে যাচ্ছে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে এটা কাজ শুরু করার জন্য 3-4 বছর 5 বছরও গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করছি প্রত্যেকটি প্রকল্পের, যাতে প্রতিনিয়ত তার অগ্রগতি এবং তার মনিটরিং করা যায়, সেটার একটা ব্যবস্থা রাখা হচ্ছে। এদিকে বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে আগামী সপ্তাহে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি জানান, বস্ত্র খাতের সমস্যা অনেক পুরনো হলেও আগের কোনো সরকারই তা সমাধান করেনি। আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরও কিভাবে সুরা করা যায়। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করে BTM। মুরসালিন হক, জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। নৌবাহিনীর বিদায়ী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং
পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তার দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এবছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, ভোট হবে নিরপেক্ষ, জনগণের সমর্থন নিয়ে প্রতিনিধিদের নির্বাচিত হতে হবে। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে মজবুত করতে হবে। চেয়ারম্যান মেম্বারদের ভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। পাশাপাশি সহজেই চেয়ারম্যানকে যাতে বরখাস্ত করা না যায় সে আইন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। এই বছরে না হোক সামনের বছর প্রথম দিকে কিন্তু আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরের দিন নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচিত হতে হবে। প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। অর্থাৎ স্থানীয় সরকার যারা প্রতিনিধি, চেয়ারম্যান মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে। বাংলাদেশের সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সেটি বাস্তবায়নের আহ্বান ওয়াশিংটনের। এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এনসিপি কার্যালয়ে মার্কিন দূতাবাসের 3 প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন দূতাবাসের কারোর সঙ্গে এনসিপির আলোচনা হয়নি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনায় দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলেও জানান সজীব ভূঁইয়া। সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসের সাথে ইউএসের মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয় এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায় এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 4 মাসে প্রাণহানি ছাড়ালো 800। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1037 জন। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বে হামের সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। দেশে লাগাম টানা যাচ্ছে না হাম পরিস্থিতির। টিকা কার্যক্রম শেষ করে হাম নিয়ন্ত্রণে সরকারের আত্মতুষ্টি থাকলেও খোদ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যেই মিলছে ভিন্ন চিত্র। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি, আর দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন অনুযায়ী গত 4 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো 800। সবশেষ একদিনে নতুন করে মৃত্যু হয়েছে 6 শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1037 জন। এ নিয়ে 15 মার্চ থেকে আক্রান্ত ছাড়িয়েছে 1,35,000। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,03,000-এর বেশি। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বে হামে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দেশে হাম বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন 42,174 জন। একই সময়ে বিশ্বের আর কোনো দেশে এত রোগী শনাক্ত হয়নি। এদিকে হামের সঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 375 জন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11,500। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু 38 জনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার সর্বনিম্ন প্যাকেজে খরচ 5,13,000 টাকা, সর্বোচ্চ প্যাকেজের মূল্য 7,91,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরেকটি প্যাকেজের মূল্য 5,95,000 টাকা ধরা হয়েছে। হাব মহাসচিব জানান, সরকারের সঙ্গে মিল রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। 30 জুলাই থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা অনুষ্ঠিত হবে।
2027 সালের হজের নিবন্ধন আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এবার বাংলাদেশ থেকে 1 লাখের বেশি মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। হাজিদের যাওয়া আসা থেকে শুরু করে হজ পালন সবকিছুর ব্যবস্থা সরকারি ও বেসরকারি দুইভাবেই করা হয়। মঙ্গলবার সরকারিভাবে হজ প্যাকেজ 2027 ঘোষণার পর বুধবার বেসরকারি প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, সরকার ঘোষিত প্যাকেজের সঙ্গে মিল রেখে সর্বনিম্ন 5,13,000 সহ মোট 3টি প্যাকেজ করা হয়েছে। 1 নম্বর হজ প্যাকেজ 7,91,060 টাকা। হজ প্যাকেজ 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে 5,95,580 টাকা। 3 নম্বর যেটি সরকারের সাথে আমরা তাল মিলে করেছি, সেটার সর্বমোট মূল্য হচ্ছে 5,13,545 টাকা। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে হাব মহাসচিব জানান, সার্বিক বিবেচনায় এবার কমেছে হজের খরচ। এই প্যাকেজগুলো আমরা মনে করি অত্যন্ত সুন্দর এবং বাস্তব ভিত্তিক হয়েছে। এটি হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা এই প্যাকেজগুলো তৈরি করেছি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। মঙ্গলবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় 5,05,000 টাকা। অপর প্যাকেজ 6,15,000 টাকা নির্ধারণ করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে একটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনার তদন্তে নতুন মোড়। মামলার সাক্ষী পাশের ফ্ল্যাটের মালিক জেসমিনই ডাকাতির পরিকল্পনাকারী। প্রতিবেশীর পেনশনের 20 লাখ টাকা স্বর্ণালংকার লুট করতে ভাড়া করেন 5 সদস্যের ডাকাত দল। মূল পরিকল্পনাকারী ওই নারীসহ 4 জনকে গ্রেফতারের পর এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। 18 জুলাই সন্ধ্যা 7:25 কামরাঙ্গীরচরের মাদারীনগর এলাকায় রক্সি গলির 10তলা অ্যাডভান্স টাওয়ারে ঢুকছে 5 জন ডাকাত, নিচে পাহারায় আরো 3 জন। 5ম তলার ফ্ল্যাটে ঢুকে 3 নারীর হাত পা মুখ বেঁধে মারধর করে। 25 মিনিটে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুণ্ঠন করে পালিয়ে যায়। টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয় এক আসামিকে। কামরাঙ্গীরচরের মুসলিমবাগে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সরাসরি জড়িত মোহাম্মদ সজীব আলমকে গ্রেফতার করা হয়। সজীবের দেয়া তথ্যে গ্রেফতার হয় আরেক আসামি মোহাম্মদ রিপন মিয়া। জানা যায় এ ডাকাতির বাস্তবায়নকারী ফারুক খান, পরে তাকে আনা হয় আইনের আওতায়। ফারুক জানায় ডাকাতির মূল পরিকল্পনাকারী জেসমিন, ধরা পড়ে সেও। পুলিশ আরও জানায় ওই বাসায় 7 তলার একটি ফ্ল্যাটের মালিক গ্রেফতার জেসমিন। ভুক্তভোগী ওই পরিবারে তার ছিল নিয়মিত যাতায়াত। অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মকর্তার পেনশনের 20 লাখ টাকা দেখে ডাকাতির পরিকল্পনা সাজায় জেসমিন। সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জেসমিন অবগত ছিল। জেসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে এবং তাদের এই ঘটনায় উদ্বুদ্ধ করে। এখানেই শেষ নয়, পুলিশ বলছে ডাকাতি থেকে বাঁচতে নিজেই হন এ মামলার সাক্ষী। পুরো তদন্তে পুলিশের সাথে থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন জেসমিন। এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জেসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসেবে সে রেখেছে। এই ঘটনায় এখনো অধরা আরো 4 ডাকাত। তাদের গ্রেফতারের মাধ্যমে লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযানে পুলিশ। সংগঠিত হওয়ার পরপরই মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আর কোনো বদির জন্ম হবে না কক্সবাজারে, তৈরি হবে না নতুন কোনো গডফাদার, এমন দাবি পুলিশের। কর্মকর্তারা বলছেন, কক্সবাজার জেলা থেকে ইয়াবানের মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। কনস্টেবল থেকে শুরু করে এসপি পর্যন্ত সবাইকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন টিম তৈরি করা হয়েছে। এমনকি অতীতে এ জেলায় দায়িত্ব পালন করেছেন এমন কাউকে নতুন করে পাঠানো হয়নি। নজরদারিতে আছেন জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও। বিস্তারিত বুলবুল রেজার রিপোর্টে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এই গৌরবের উল্টো চিত্রও আছে। ইয়াবা, মানব পাচার ও রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়পত্র সংগ্রহ, এই 3 অপরাধে টালমাটাল জেলাটি।
এতদিন সরকারের খাতায় এই 3 অপরাধীরই প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। 24-এর অভ্যুত্থানের পর থেকে কারাগারে তিনি। নতুন সরকারের বয়স মাত্র 5 মাস। পুলিশের দাবি, নতুন করে একক কোনো গডফাদারের জন্ম হয়নি কক্সবাজারে, তবে ছোট ছোট গডফাদারদের অস্তিত্ব এখনো আছে। নতুন কোনো বদি কি আপনারা নাম শুনেছেন? ইন্ডিভিজুয়াল অর্থাৎ একক কোনো গডফাদার সৃষ্টি হয় নাই, ছোট 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 অনেক গডফাদার হয়তো আছে। এখানে ইয়াবা বাণিজ্য সোসাইটি কখনো কখনো কোনো একটা অংশ একসেপ্ট করে নিয়েছে, যা ইয়াবা প্রতিরোধের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। কক্সবাজার জেলা থেকে ইয়াবা নির্মূলে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কনস্টেবল থেকে এসপি পর্যন্ত পুরনোদের সরিয়ে নতুনদের পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার থেকে শুরু করা হয়েছে, এরপর ধীরে ধীরে বিভিন্ন পদের অফিসার, খুবই ভালো অফিসার বেছে পাঠানো হয়েছে। তারা তাদের কাজ সুন্দর করছে। কক্সবাজার অতীতে ছিল বা দীর্ঘদিন আছে, এদের সবাইকে ওখান থেকে নিয়ে আসছে। যাদেরকে পাঠিয়েছি তারা কখনোই কোনোদিন কক্সবাজার ছিল না। তার মানে আমরা এই সম্পৃক্ততা আমাদের ভেতর থেকেই একেবারে জিরোতে করে ফেলেছি। একক সম্রাট এবং সাম্রাজ্য এটা আমরা শেষ করে দিয়েছি। পুলিশ বলছে জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন নজরদারিতে। বিভিন্ন দপ্তরে আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ হচ্ছে, যারা এর সাথে রিলেটেড আছে। সেই দপ্তর বলতে সরকারি দপ্তর হতে পারে, এনজিও হতে পারে, বিকাশের এজেন্ট হতে পারে, মোবাইল ব্যাংকিং সহ আপনার এজেন্ট ব্যাংকিং হতে পারে। আমরা সব তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, হোটেল রিসোর্টের চাকচিক্যের আড়ালে এখানে লুকিয়ে আছে ভিন্ন এক বাস্তবতা। নিষিদ্ধ মাদক ইয়াবা প্রবেশের গেটওয়ে কক্সবাজার। এই তকমা থেকে বের হওয়ার জন্য নানান উপায় খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেট শাটডাউন করেও মোদী সরকার থামাতে পারছে না দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা তাদের। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের লোকসভায় বিক্ষোভ করেছে বিরোধীরাও। পুলিশি লাঠিচার্জ, মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেট শাটডাউনের পরও থামানো যাচ্ছে না দিল্লির কথিত জেনজি বিক্ষোভ। বুধবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে থাকে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। যদিও আন্দোলন দমাতে রাজধানীর 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, আধা সামরিক বাহিনী, দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট ও কুইক রিঅ্যাকশন টিম। কোথাও কোথাও ইন্টারনেট পরিষেবাও সীমিত করা হয় নিরাপত্তার স্বার্থে। সব উপেক্ষা করে আন্দোলনের কেন্দ্রবিন্দু এখন দিল্লির যন্তর মন্তর। শুধু রাজপথ নয়, আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। মঙ্গলবারের পুলিশি নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে হাইকোর্টে কয়েকজন আইনজীবী বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে তা শুনতে চাননি আদালত। ছাত্রদের উপর হামলার ঘটনার তদন্ত চেয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর আবাসের সামনে বিক্ষোভ করায় আটক করা হয় সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ শতাধিক নেতাকে। এরই জেরে বুধবার পার্লামেন্টের সামনে কালো পোশাক পরে অবস্থান নেন কংগ্রেস সহ বিরোধী নেতারা। তুমুল বিক্ষোভের মুখে বুধবার লোকসভায় অধিবেশন শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মাথায় মুলতবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেন। দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত 1 দশকে 152টি প্রশ্ন ফাঁস হয়েছে, অথচ একটি ঘটনাতেও দোষীদের সাজা হয়নি। প্রতিটি সরকারেরই একটা সময় আসে যখন মানসিকভাবে তারা ভেঙে পড়ে, নেতৃত্ব ভেঙে পড়ে। সেটাই এখন ঘটেছে। সরকার আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা আতঙ্কের প্রতিক্রিয়া। গতকাল আমাদের সঙ্গেও তারা যা করেছে সেটাও আতঙ্কের প্রতিক্রিয়া। তবে সেটা ভিন্ন বিষয়। আমাদের এই বিষয়টির সমাধান করতে হবে। রাজপথের এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। বেঙ্গালুরু সহ একাধিক শহরে কংগ্রেস কর্মীরা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধরপাকড়ের ঘটনাও ঘটে। অন্যদিকে কেরালা, গুজরাট, বিহার, ছত্তিশগড়, উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্যে কংগ্রেসের কার্যালয়ের সামনে পাল্টা বিক্ষোভ করে বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেন, বিরোধীরা শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা
IFFES ডেটা পারফরমেন্স সূচক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় সংস্থাটি। নিজস্ব পারফরমেন্স ইন্ডেক্সের উপর ভিত্তি করে এই খেতাব দিয়েছে তারা। আধুনিক ডেটা ভিত্তিক পদ্ধতিতে টুর্নামেন্ট জুড়ে একজন ফুটবলারের গোল অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের রেটিংস এবং নকআউট পর্বের প্রভাবে সুনির্দিষ্ট সমীকরণের মাধ্যমে হিসেব করা হয়। বিশ্বকাপের 23তম আসরের প্রতিটি ম্যাচের বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরেই এমন সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থাটির কারিগরি প্যানেল। তার গড় ম্যাচ রেটিংস ছিল 8.33। বিদায়ের দ্বারপ্রান্তে থাকা প্রতিটি ম্যাচেই দলকে খাদের কিনারা থেকে টেনে তোলায় বড় ভূমিকা রেখেছেন মেসি। এ কারণে সেরা ফুটবলার হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। আবেগ নয়, পরিসংখ্যানের ভিত্তিতেই দেওয়া হয়েছে ফলাফল। সন্ধ্যার সময়ে এরপর জনপদে সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।